পশ্চিমবঙ্গে ভোটের ফল বেরোনোর পর ঠিক কিভাবে সরকার তৈরি হয়, মানে পেছনের আসল নিয়মকানুনগুলো আসলে কি? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেটাই ধাপে ধাপে ডিকোড করব। একদম সাংবিধানিক এবং সংখ্যাতাত্ত্বিক নিয়মগুলো ঘেঁটে দেখব ক্ষমতার এই পালাবদলের আসল চাবিকাঠি ঠিক কোথায় লুকিয়ে থাকে। আজকের এই বিশ্লেষণে আমরা মূলত 4টি বিষয় নিয়ে কথা বলবো: ম্যাজিক ফিগার 148, বিধায়ক হওয়ার শর্ত, রাজ্যপালের ভূমিকা এবং ফ্লোর টেস্ট বা আস্থা ভোট। চলুন শুরু করা যাক। প্রথমেই আসা যাক সবচেয়ে চর্চিত বিষয়টিতে। 1 নম্বর পয়েন্ট, ম্যাজিক ফিগার 148। পুরো রাজনৈতিক হিসাবে শুরুটা হয় একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে, 294। পশ্চিমবঙ্গ বিধানসভায় মোট আসন সংখ্যা ঠিক 294টি, মানে পুরো রাজ্যকে মোট 294টি বিধানসভা কেন্দ্রে ভাগ করা হয়েছে। আর প্রতিটি কেন্দ্র থেকে একজন করে জনপ্রতিনিধি বা বিধায়ক নির্বাচিত হয়ে আসেন। সরকার গঠনের যাবতীয় অঙ্ক কষা শুরু হয় এই 294 সংখ্যাটিকে ঘিরেই। তাহলে সরকার গড়তে লাগবে ঠিক কতগুলো আসন? খুব সহজ অঙ্ক। 294 ঠিক অর্ধেক হলেও 147। তাই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার দাবি জানাতে হলে যে কোনো দল বা জোটকে অন্তত 148টি আসনে জিততেই হবে। 148-এর এক চুল কম হলেও কিন্তু এককভাবে সরকার গড়ার অধিকার পাওয়া যাবে না। এই 148 সংখ্যাটা আসলে শুধু একটা সংখ্যা নয়, এটা হলো রাজ্য চালানোর আইনি ছাড়পত্র। অর্ধেকের বেশি আসনের এই যে বিশাল একটা অংশ, এটা যার পকেটে যাবে, সরকার গড়ার চাবিকাঠি একেবারে তাদের হাতেই সুরক্ষিত। এটাই হলো সংখ্যাগরিষ্ঠতার আসল ছবি। এবার 2 নম্বর পয়েন্টে আসি, বিধায়কের যোগ্যতা। একজন বিধায়ক বা মন্ত্রীর হওয়ার জন্য সংবিধানে খুব বেসিক কিছু মাপকাঠি দেওয়া আছে। প্রথমত, অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। দ্বিতীয়ত, বয়স হতে হবে কমপক্ষে 25 বছর, একদিন কম হলেও চলবে না। আর তৃতীয়ত, দেশের যে কোনো বৈধ ভোটার তালিকায় নাম থাকতে হবে। কিন্তু এর পরের নিয়মটা বেশ চমকপ্রদ। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো, অনেকেই ভাবেন যে একজন মুখ্যমন্ত্রী বা মন্ত্রীকে প্রথম দিনেই নির্বাচিত বিধায়ক হতে হবে, কিন্তু আদতে তা নয়। কেউ বিধায়ক না হয়েও অনায়াসে মন্ত্রী বা মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে পারেন। তবে শর্ত একটাই, শপথ নেওয়ার ঠিক 6 মাসের মধ্যে তাকে কোনো না কোনো আসন থেকে উপনির্বাচনে জিতে বিধানসভার সদস্য হতে হবে। আমাদের সংবিধানে বেশ চমৎকার একটা ফ্লেক্সিবিলিটি দেওয়া আছে এখানে। 3 নম্বর ধাপে দেখা যাক রাজ্যপাল ও সরকার গঠনের আনুষ্ঠানিকতা। 148টা আসন পাওয়ার পর প্রক্রিয়াটা বেশ সুন্দর করে ধাপে ধাপে সাজানো। প্রথমে জেতা দল বা জোট নিজেদের মধ্যে বসে তাদের সংসদীয় দলের একজন নেতা বেছে নেন। এরপর সেই নেতা সোজা চলে যান রাজ্যপালের কাছে আর আনুষ্ঠানিকভাবে সরকার গড়ার দাবি জানান। রাজ্যপাল যখন নিশ্চিত হন যে হ্যাঁ, সত্যি 148 জন বা তার বেশি বিধায়কের সমর্থন রয়েছে, তখন তিনি সেই নেতাকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করান। আর মুখ্যমন্ত্রীর পরামর্শেই বাকি মন্ত্রীদের নিয়োগ দেওয়া হয়। ব্যাস, শুরু হয়ে গেল নতুন সরকারের পথ চলা। এবার আসি 4 নম্বর এবং সবচেয়ে নাটকীয় পর্বে, আস্থা ভোট বা ফ্লোর টেস্ট। সবসময় তো আর ভোটের অঙ্ক এত সহজে মেলে না। ধরুন কোনো দলই স্পষ্ট 148টা আসন পেল না, যাকে বলে ঝুলন্ত বিধানসভা। তখন কি হবে? তখন রাজ্যপাল নিজের বিবেচনা অনুযায়ী সবচেয়ে বড় দল বা জোটকে সরকার গঠনের আহ্বান জানাতে পারেন। কিন্তু আসল পরীক্ষাটা হয় বিধানসভার ভেতরে। একটা নির্দিষ্ট দিনে ওই দলকে প্রমাণ করতে হয় যে সত্যিই তাদের কাছে অন্তত 148 জন বিধায়কের সমর্থন আছে। এটাই হলো সেই বিখ্যাত ফ্লো টেস্ট বা আস্থা ভোট, যেখানে বৈধতা সরাসরি বিধানসভার মেঝেতে প্রমাণিত হয়। একদম হাড্ডাহাড্ডি একটা স্নায়ুযুদ্ধ। তাহলে এই পুরো আলোচনা থেকে আসল নির্যাসটা কি দাঁড়ালো? সোজা কথায়, পশ্চিমবঙ্গের সরকার গড়তে বা টিকিয়ে রাখতে গেলে অন্তত 148 জন বিধায়কের সমর্থন ছাড়া কোনো গতি নেই। একক বৃহত্তম দল হোক বা বিশাল কোনো জোট, দিনের শেষে এই ম্যাজিক ফিগারটা ছাড়া সরকার গড়া সাংবিধানিকভাবে অসম্ভব। এটাই আমাদের সংসদীয় গণতন্ত্রের একেবারে মূল ভিত্তি। সরকার গঠনের এই বেসিক নিয়মগুলো তো জানা গেল, কিন্তু এই সাংবিধানিক কাঠামোর গভীরে আরও কত কি যে লুকিয়ে আছে। জোট রাজনীতির ভেতরের সমীকরণগুলো ঠিক কিভাবে কাজ করে, অথবা একটা মাত্র উপনির্বাচন কিভাবে পুরো রাজ্যের রাজনৈতিক হিসাব পাল্টে দিতে পারে,
এই প্রশ্নগুলো কিন্তু থেকেই যায়। আশা করা যায় আজকের এই বিশ্লেষণ থেকে সরকার গঠনের জটিল অঙ্কটা অনেকটাই পরিষ্কার হয়েছে। এভাবেই তথ্য আর বিশ্লেষণের সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।